অনেক দিন আগের কথা। নিঝুমপুর গ্রামে থাকতো এক মাঝি। মাঝির আপন বলতে পৃথিবীতে কেউ নেই, আছে শুধু একটা ছোট কুঁড়ে ঘর আর একটা নৌকা। মাঝি ভীষণ ভালো মানুষ, সারাদিন মানুষকে নদী পারাপার করে দেয়। অসহায় বিপদে যদি কেউ পড়ে তাকে সাহায্য করে। সারাদিন যা টাকা আসে তা থেকে কিছু খায় আর বাকি টাকা অসহায় মানুষকে দিয়ে দেয়। একদিন মাঝি সন্ধেবেলায় ঘরে ফিরছিল। জঙ্গলের পাশ থেকে আসার সময় দেখল নদীর ধারে একটি মেয়ে বসে বসে কাঁদছে। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মেয়েটি কোনো কথা না বলে শুধু কাঁদতে থাকলো। তুমি কি পথ হারিয়েছো? আমি কি তোমাকে তোমার ঘরে পৌঁছাতে সাহায্য করতে পারি? এখন তো রাত নেমে আসছে, তুমি ইচ্ছা করলে আমার সাথে যেতে পারো। এ কথা শোনা মাত্রই মেয়েটি কোনো কথা না বলেই নৌকায় উঠে বসলো। মাঝি ভীষণ আশ্চর্য হলো, তবুও নৌকা বাইতে শুরু করলো। তোমার বাড়ি কোথায়? কোথায় যাবে তুমি? বলো, তোমার ঠিকানা কোথায়? না বললে আমি তোমাকে কিভাবে পৌঁছায় দিব? আমি আমার বাড়ি ঘর রাস্তাঘাটের ঠিকানা ভুলে গেছি। আমাকে দয়া করে কিছুদিন আপনার বাড়িতে আশ্রয় দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আর কেঁদো না। তুমি তোমার বাড়ির ঠিকানা পেলে তখন তুমি চলে যেও। মাঝি নিজের ঘরের সামনে নৌকা ভিড়াতেই মেয়েটি সাথে সাথে নৌকা থেকে নেমে সোজা মাঝির ঘরের ভেতর চলে গেল। মাঝি আবারও আশ্চর্য হলো, তবুও মেয়েটিকে কিছু বলল না। ঘরে যে খাবার ছিল নিজে খেলো, মেয়েটিকে দিল। মেয়েটি খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। মাঝি বারান্দায় এসে ঘুমালো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখানে কেন? না, কিছু হয়নি। যাও ঘরে যাও, ঘরে যেয়ে শুয়ে পড়ো। ভোর হলে আমার আবার নৌকা নিয়ে বের হতে হবে। হঠাৎ গভীর রাতে খুটখাট আওয়াজে মাঝির ঘুম ভাঙল। মাঝি ঘরে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কিসের এত খুটখাট আওয়াজ হচ্ছিল? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই খাবার খুঁজছিলাম, কিছুই তো পাচ্ছি না। শোনো মেয়ে, আমি মাঝি মানুষ, আমার ঘরে তেমন খাবার থাকে না, খুব অল্প খাবার রান্না করা হয়। এখন আর কোনো খাবার নেই, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সকাল হোক, আমি আবার খাবার আনবো, তখন খাবে। মেয়েটি আর কোনো কথা না বলে আবার শুয়ে পড়ল। পরদিন ভোর হতেই মাঝি ঘুম থেকে উঠে দেখে মেয়েটি ঘরে নেই। কি আশ্চর্য, এত ভোরে মেয়েটি গেল কোথায়? এত ভোরে একা একা কোথায় গেল?
যাই হোক, আমি আমার কাজে যাই। মাঝি নৌকা নিয়ে বের হয়ে পড়ে। সন্ধ্যায় ঘরে ফেরার সময় দেখে মেয়েটি ঠিক সেই জায়গায় বসে আছে। আজ সকালে এত বড় তুমি কোথায় গিয়েছিলে? আবার এখানেই বা এখন কিভাবে এলে? মেয়েটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবার নৌকায় উঠে বসে। তুমি আমার প্রশ্নের উত্তর না দিলে তোমাকে আমি আর সাথে নিয়ে যেতে পারবো না। আমার বাড়ি কষ্টিপাথর গ্রামে। এক দুষ্টু জাদুকর আমার পরিবারের সবাইকে দুষ্টু জাদু বলে বন্দি করে রেখেছে। শুধু আমিই পালিয়ে আসতে পেরেছি, তাই ভয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, তা না হলে দুষ্টু জাদুকর আমাকেও বন্দি করে রাখবে। কেঁদো না, তোমার কোনো ভয় নেই। তুমি আমার সাথে যেতে পারো। তুমি আমার ঘরে নিরাপদে থাকবে। সেদিন রাতেও একই ঘটনা ঘটল। মেয়েটি আবারও ভোর হতেই উধাও। মাঝির মনে সন্দেহ হলো। সে তার এক পরিচিত দরবেশ বাবার কাছে গেল, সব কিছু খুলে বলল। আচ্ছা, সবই তো শুনলাম। চলো, আমার গুরুর কাছে চলো। দরবেশ বাবা মাঝির মুখ থেকে সব কিছু শোনার পর বললেন, এ হচ্ছে কর্কটক্রান্তি দ্বীপের দুষ্টু পেতনিদের ছোট মেয়ে। এই দুষ্টু পেতনিদের দল আশেপাশে গ্রামের মানুষদের অনেক কষ্ট দিচ্ছিল। আমি ওদেরকে অনেক কষ্ট করে জাদু বলে ওই পাহাড়ের নিচে দুটি বড় পাথর দিয়ে আটকে রেখেছি। আর ওই পাথর দুটো সরানোর জন্য দরকার একটি ছোট পরশ পাথর। আমি একটি জিনকে দিয়ে এই পরশ পাথরটি এই গ্রামের একজন সৎ মানুষের ঘরের নিচে পুঁতে রেখেছি। আর সেই মানুষটি হচ্ছে তুমি। এই জন্য ও তোমার ঘরে এসে পাথরটি খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এই নাও মন্ত্র পড়া পানি। এই পানি যখন ওই মেয়েটি ঘুমিয়ে পড়বে ওর গায়ে ছিটিয়ে দিলেই ও পাখিতে পরিণত হবে আর খাঁচাবন্দি হয়ে যাবে। জি আচ্ছা, ঠিক আছে দরবেশ বাবা। এই দেখ, এই মন্ত্র পড়া পানি এক্ষুনি তোর গায়ে ছিটিয়ে দেব, আর তুই এক্ষুনি পাখি হয়ে খাঁচায় বন্দি হয়ে যাবি। আমাকে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দিও না, আমি ওদের কেউ নই। আমাকে দিয়ে পরশ পাথরটি নেওয়ার জন্য ওদের ছোট মেয়ে আমার বাবা মাকে বন্দি করে রেখেছে। আমি সুন্দর ছড়ি রাজ্যের রাজকন্যা। পরশ পাথরটি না দিতে পারলে ও আমার বাবা মাকে মেরে ফেলবে। আমি এখন কি করব? আমাকে পরশ পাথরটি দিয়ে দাও, আমাকে সাহায্য করো। আমার বাবা মাকে ছাড়াতে সাহায্য করো, আমি যে নিরুপায়। ঠিক আছে, তুমি কেঁদো না। তোমাকেও বাঁচাতে হবে, আবার ওই পেতনিদের ছোট মেয়েটিকেও আটকাতে হবে। তা না হলে ওরা আবার মানুষদের অনিষ্ট করে বেড়াবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো। আমি পরশ পাথরটির সন্ধান পেয়ে গেছি। তুমি আমার সাথে চলো। যখন রাত গভীর হবে, মাঝি ঘুমিয়ে পড়বে, তখন তুমি মাঝিকে পাহারা দেবে, আর আমি মাটি খুঁড়ে পরশ পাথরটি বের করে তোমার কাছে দেব।
আমি একা একা এই কাজ করতে ভীষণ ভয় পাচ্ছি। তুমি আমার সাথে থাকলে আমি সাহস পাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি গভীর রাতে ওখানে চলে আসব আর পরশ পাথরটা নিয়ে আমার পরিবারের সবাইকে মুক্ত করব। দাঁড়া, নিয়ে যাচ্ছি তোকে পরশ পাথর। তোরা মানুষের অনেক ক্ষতি করেছিস, আর না। উচিত শিক্ষা হয়েছে তোর এবার। থাক, এবার সারা জীবন খাঁচায় বন্দি হয়ে থাক। বাবা, মা, মাঝি ভীষণ ভালো মানুষ। তোমাদের মত থাকলে আমি তাকে বিয়ে করতে চাই। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আমাদের রাজকন্যাকে বাঁচিয়েছো। তোমার মত থাকলে আমাদের একমাত্র রাজকন্যাকে তোমার হাতে তুলে দিতে চাই। জি, মানে আমার কেন আমার থাকবে? আমি ওই বিয়েতে রাজি। এরপর ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান হলো। রাজকন্যা মাঝি সুখে শান্তিতে দিন কাটালো। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। লোকমান সাহেবের সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি কেনার শখ। তার ডুপ্লেক্স বাড়ির প্রতিটি ঘরে রয়েছে 10 থেকে 12টা করে ছবি। তারপরেও ছবি কেনার শখ তার। এক শুক্রবারে লোকমান সাহেব তার মেয়ে রায়াকে নিয়ে নিউ মার্কেট গেলেন ছবি কিনতে। দোকানে ঢুকতেই দারুণ একটা জমিদার বাড়ির ছবি তার মন কাড়ল। ছবিটি অয়েল পেইন্টে করা, কিন্তু এত সুন্দর বলার নয়। ছবিটির সবচেয়ে দর্শনীয় বিষয় হলো বাড়িটির সামনের বাগান, আর বাগানের পাশে বিশাল এক বট গাছ। ছবিটির দরদাম ঠিক করে কিনে ফেললেন লোকমান সাহেব। ছবিটি গাড়িতে তুলে দিন তো। বাবা, এই ছবিটা কেমন যেন অন্ধকারে ঢাকা। তুমি একটা সিনারি কিনতে পারতে। এসব পুরনো বাড়ির ছবি আমার ভালো লাগে না। ঠিক আছে, পরের বার সিনারি কিনবো। এটা তো কিনা হয়ে গেছে, আর বদলাতে চায় না। লোকমান সাহেব বাসায় ঢুকেই ছবিটি টানানোর ব্যবস্থা করলেন। সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটা ওয়াল এখনো খালি, ওখানে ছবিটি টানিয়ে ফেললেন। দেখো দেখো, ঘরের শোভাই কেমন বদলে গেছে। ওই দিন রাতে খাবার শেষ হলে যে যার মতো ঘরে চলে গেল। রায়া সিটিং রুমে বসে কার্টুন দেখছিল। রায়া, এখন ঘুমাতে আসো। কার্টুন শেষ করে তারপর ঘুমাবো মা। রাত প্রায় 12টা বেজে গেছে। টিভি বন্ধ করে রায়া উপরে ওঠার জন্য সিঁড়িতে পা রাখলো। হঠাৎ কে যেন ওর নাম ধরে বলল, ঘুমাতে যাচ্ছ রায়া? মা গো! রায়া সারা রাত ভয়ে ঘুমাতে পারল না। পরের দিন রাতেও একই ঘটনা ঘটল। রায়া ওর মাকে সব খুলে বলল। মা তো খুবই চিন্তায় পড়ে গেলেন। শুনছো? ঘুমাচ্ছ নাকি? ওঠো তো তাড়াতাড়ি, কথা আছে। কি ব্যাপার, এত জোরে ডাকছো কেন? কি হয়েছে? রায়ার মা
সব ঘটনা খুলে বললেন লোকমান সাহেবকে। উনি বেশ অবাক হলেন, কারণ উনি সকালে মর্নিং ওয়াকে বের হওয়ার সময়ও দুদিন শুনেছেন ওনার নাম ধরে কে যেন ডাকে ওনাকে। কোথায় চললে লোকমান সাহেব? না না, এটা হতে পারে না, এটা মনে হয় আমার মনের ভুল। উনি সোনার ভুল ভেবে তেমন পাত্তাও দেননি, কিন্তু রায়ার ভয় পাবার কথা শুনে উনি শঙ্কিত হলেন। লোকমান সাহেব সকালেই চলে গেলেন নিউ মার্কেটে। ছবিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? বাসার লোকজন ভয় পাচ্ছে। স্যার, আমাকে মাফ করেন, ওই ছবিটা বড়ই অপয়া। আমার দোকানের 2 কর্মচারী ভয় পেয়ে চাকরিই ছেড়ে দিয়েছে। আমি মানুষই পাচ্ছি না এখন। এসব ফালতু কথা বাদ দিয়ে আসল কথা বলো। ছবিটা তুমি কোথা থেকে সংগ্রহ করেছো? স্যার, এটা সাতক্ষীরার শ্যামনগরের জমিদার বাড়ির ছবি। জমিদার সাহেব বাড়ির ছবি আঁকানোর জন্য কলকাতার একজন আর্টিস্ট এনে ওনার বাড়িতে রেখেছিলেন বেশ কিছুদিন। ছবি আঁকা শেষ হলে ওই আর্টিস্ট জমিদারের সাথে কোনো কারণে বেয়াদবি করে, এতে জমিদার তাকে কয়েদ করে রাখেন। এর পরের ঘটনা আর জানি না, তবে অনেক বছর আর ওই ছবিটা ওনার ছোট ছেলের শ্বশুর বাড়িতে ছিল। আমি ছবিটা ওনার শ্বশুর বাড়ি থেকে সংগ্রহ করেছি। ওই বাড়ির লোকেরা আবার আমার আত্মীয়। এবার ঈদের সময় বাড়ি গিয়ে আমি ছবিটার প্রেমে পড়ে যাই। আমার অনুরোধে মাত্র 1000 টাকায় ছবিটি আমার কাছে বিক্রি করে দিয়েছে বাড়ির বর্তমান বাসিন্দা ওসমান আলী। কিন্তু ছবিটা ঢাকায় আনার পর থেকেই আমার নানা রকম বিপদ আপদ লেগেই আছে, তাই ওটাকে বিক্রি করতে দোকানে এনেছিলাম। আপনার পছন্দ হয়েছে আর ভালো দামও পাওয়া গেল বলে বিক্রি করে দিলাম। না না, ছবিটা আমি বাড়িতে রাখতে পারবো না, তুমি ওটা ফেরত নাও। আর ওই যে ওসমান না কি নাম বললে, ওনার কোনো মোবাইল নাম্বার থাকলে আমাকে দাও, আমি ছবির রহস্য উদ্ঘাটন করতে চাই। দোকানি ওসমানের মোবাইল নাম্বার দিল লোকমান সাহেবকে। ছবিটাকে দোকানে পাঠিয়ে লোকমান সাহেব ওসমানের মোবাইলে ফোন করলো। ওসমান প্রথমে কিছুই স্বীকার করল না, কিন্তু পুলিশের ভয় দেখাতেই সব ঘটনা বলা শুরু করলো। স্যার, ওই ছবিটা বড়ই অলক্ষণীয় ছবি। ওইটা ছিল ছোটো কর্তার শ্বশুরবাড়ি। উনি এবং ওনার বউ ভয়রোগে মারা গেলে আমি ওটাকে আমার বাড়িতে লইয়া আসি, কিন্তু আমার পোলাও ভয়রোগে মারা যায় ওই ছবিটা আননের পরে। স্যার, আমার কি দোষ বলেন স্যার? তুমি কেঁদো না, তুমি বলো ছবিটার রহস্য কি, কেন সবাই ভয় পায় ওটাকে? ওই যে আর্টিস্ট আইছিল ইন্ডিয়া থেকে, ওনারে জমিদার বাবু মাইরা পুইত্তা রাখছিল ওনার বাড়ির পাশের জঙ্গলে। জমিদার বাবুর লগে টাকা পয়সা লইয়া কথা কাটাকাটি করছিল আর্টিস্ট। উনি জায়গা গিয়া ওনারে বন্দি কইরা রাখছিল, পরে মাইরা ফালাইছে। তয় শুনছি অনেকে স্বপ্ন দেখছে মাটি খুইরা লাশটা তোলার জন্য আর্টিস্ট অনুরোধ করছে। লোকমান সাহেব সিদ্ধান্ত নিলেন গ্রামে যাবেন, আর ঘটনা সত্যি হলে লাশ তোলার ব্যবস্থা করবেন। বাবা, আমি তোমার সাথে যাই প্লিজ বাবা, যাই। লোকমান সাহেব ওকে এবং ছবির দোকানিকে নিয়ে ওসমানের বাড়িতে গেলেন। সব শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ছবির ওই জমিদার বাড়িতে গেলেন। দূর থেকে জমিদার বাড়ি দেখে চমকে উঠলেন লোকমান সাহেব। রায়া জড়সড় হয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাড়িটা হুবহু ছবির মতো দেখতে। গেটে একজন দারোয়ানকে দেখা গেল। ওরা ভেতরে ঢুকতে চাইলে সে বলল, এইটা ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি, এইখানে গেলে কেউ ফেরে না। আল্লাহ আমারে কেমনে যেন বাঁচাইয়া রাখছে। ঠিক আছে, আমরা অল্প সময় নেব, বেশিক্ষণ থাকবো না। ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, দয়া করে একটু আমাদেরকে ঢুকতে দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে যান। দারোয়ান ভাই, আপনিও চলেন না আমাদের সাথে। আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। চলেন না ভাই, একটু চলেন না ভাই। আচ্ছা চলেন। ওরা দারোয়ানকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো এবং বিস্মিত হলো। দোকানের ছবিটার মতো হুবহু একটা ছবি দেওয়ালে টানানো দেখে। এই ছবিটাই কাল জমিদার বাবা একটা ছবি আঁকতে বলছিল, বেড়ার 2টা ছবি আঁকা দান মারছিল ভাবলো। তাতে উনি রাইগা গিয়া বেড়ারে মাইরা ফালাইলো, আর নিজেও 3 দিনের মধ্যে ভয় রোগে মইরা গেছে।
এরপর এই বাড়ি থেকে সকলে ভাগছে। সন্ধ্যা হয়ে এসেছে, সবারই গা ছমছম করতে লাগলো। দারোয়ান আলোর ব্যবস্থা করতে গেল। হঠাৎ বিকট জোরে সদর দরজা বন্ধ হয়ে গেল। ওরে বাবা গো, মা গো! তোরা আমাকে মাটির নিচ থেকে তুলে ভালো করে কবর দে, আমার আত্মা কষ্ট পাচ্ছে। দারোয়ান হারিকেন আনতেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। প্রতিদিন এমনে কান্দে ওই আত্মা, কিন্তু ওরে তোলনের ব্যবস্থা করে না। তুমি কি করো তাহলে? আমি একা কি করবো? ওই জঙ্গলের মধ্যে কোনখানে ওনারে পুইতা রাখা হয়েছে আমি খুঁজাও পাই না। আমি জানি সকালে ওইখানে আমরা যামুনে। এখন সকলে আমার বাড়িতে চলেন। সকালে আরো কিছু লোক নিয়ে ঘন জঙ্গলের মধ্যে ঢুকলো লোকমান সাহেব। বহু খোঁজাখুঁজির পর জায়গাটা পাওয়া গেল। ছোট কর্তা আমার কইছিল সবচেয়ে বড় একটা সুন্দরী গাছের নিচে ওরে পুইতা রাখছে। এইটাই সেই গাছ। খোঁড়া শুরু হলো গাছের নিচের মাটি, আর তখন সা সা করে বাতাস বইতে লাগলো। সবাই দোয়া পড়া শুরু করলো। খানিকক্ষণ খোঁড়ার পর একটা কঙ্কাল পাওয়া গেল। সকলে ভয় পেয়ে গেল। তারপর কঙ্কালটাকে উঠিয়ে জমিদার বাড়িতে নিয়ে গেল। স্থানীয় ইমাম সাহেবকে ডেকে দাফন সম্পন্ন করা হলো। দোয়া পড়ল সকলে মিলে, আর ওই বাড়ির সামনেই আবার কবর দিল কঙ্কালটাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ওই দিন থেকে দারোয়ানকে আর পাওয়া গেল না। দারোয়ান যে কোথায় অদৃশ্য হলো কে জানে। লোকমান সাহেব রায়াকে নিয়ে ঢাকায় ফিরে এলেন, কিন্তু মন থেকে মুছতে পারলেন না এই ঘটনা। আনন্দপুর গ্রামে এক গরিব মাঝি বাস করত। সংসার চালানোর জন্য নৌকা চালিয়ে টাকা পয়সা উপার্জন করত সে। বউ ছেলে মেয়েদের নিয়ে মাঝি সুখেই ছিল। হঠাৎ করে একদিন মাঝির অসুস্থ হলো। সালমা, আমার কাছে আইসা একটু বসো। আজ 3 দিন হয়ে গেল আমি অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছি। ঘরে টাকা পয়সা সবই শেষ। আজ তো আমার নৌকা নিয়ে বের হওয়া দরকার। এই অসুস্থ শরীর লইয়া তুমি কিভাবে নৌকা চালাইবা? ও তুমি চিন্তা করো না, দেখো তো বাইরে বৃষ্টি হইতাছে নাকি। বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হইতাছে, বিদ্যুৎও চমকাইতেছে। তারপরও আমার যাইতে হইবে। দেখি যদি কয়টা টাকা পাই। এত রাত হইয়া গেল, এখন কি আর কোনো মানুষ পাবো? মনে হইতাছে কারা যেন হাতি সারাদের ডাকতাছে। যাই, ওদের পার করে নিয়ে আসি। আসেন আসেন, আমার নৌকায় আসেন। লোকগুলা না তো লম্বা কেন, আর নাকমুখী বা এইরাম ঢাকা কেন? যাই, আমার এত বুঝা কাম নাই। বাবা, তুমি বাইরে যাইবা না? তুই এত ছোট মানুষ এই রাইতের বেলা বৃষ্টির ভিতরে এখানে কেন আইছিস?
তোর ভয় করে নাই? না বাবা, ভয় করবে কেন? তুমি চলো, বাড়ি চলো। তুই একটু সামনে গিয়া দাঁড়া, আমি নৌকা ভালোভাবে বাইকটা রেখে আসি। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। কি ব্যাপার, রিমন গেল কই? রিমন, রিমন, রিমন কি তাইলে আমার দেরি হয়েছে বললা একাই চইলা গেল? ঠিক আছে, আমি বাড়ি যাই। রিমন এত ছোট মানুষ, ওরে কেন রাইতের ভিতরে আমার কাছে পাঠাইছো? কি কও? রিমন রে তোমার কাছে পাঠাইছি? কই না তো, আমি তো তোমার কাছে রিমন রে পাঠাই নাই। রিমন তো ঘরেই ছিল। আরে না, রিমন আমার কাছে গেছিল। রিমন বাবা, তুই আমার কাছে কেন গেছিলি? আর কখন আবার চইল্লা আইলি? বাবা, আমি তো যাই নাই, আমি তো ঘরেই ছিলাম। তাইলে আমার কাছে কেডা গেছিল? আমি তো ঠিকই দেখছিলাম, কথাও তো কইছিলাম। এইটা তো মোটেও ভালো কথা না। কি হয়েছে ক দেহি? না, কিছু না। যাই হোক, এখন সবাই খাইয়া দাইয়া শুইয়া পড়ো, সকালে আমি আবার নৌকা চালাইতে যাবো। ভাই, গতকাল রাতে কি হয়েছিল? কি জানি সারা রাত ঘরের সালে কেমন সব অদ্ভুত আওয়াজ হয়েছিল। কি কও? আমি তো ভাবলাম শুধু আমার ঘরের সালে আওয়াজ হয়েছে, তাহলে তোমাদের একই রকম ঘটনা ঘটছে? পাশের গ্রামে নাকি বেশ কিছুদিন ভূতের খুব উৎপাত চলছিল। বলো কি? তারপর কি হইল? শুনছি কয়েকজন বড় ওঝাতান্ত্রিক আইন না, ওরা গ্রাম থেকে ভূত তাড়ানোর অনেক চেষ্টা করছে। আর ছিল কি ভূত তাড়াইতে? তা তো জানি না, কিন্তু আমার কেন জানি মনে হয় এইবার ওই ভূত প্রেত আত্মাগুলা আমাদের গ্রামে চলে আসেনি তো। কি কন ভাই? তাইলে তো খবরটা সুবিধার না। হ্যাঁ ভাই, দেখি কি হয়। এই তো চলে আইছি। তাইলে কি গত রাইতে আমার লগে যা হয়েছে? যাই হোক, এখন এইসব বাদ দি, কিন্তু বাজার করতে হইবে। রিমনের মা, রিমনের মা, এই বাজারগুলো লও, তাড়াতাড়ি ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। রিমন কই? ওরে দেখতাছি না কেন? ও তো খেলতে গেছে, ভাত খাইয়াই দিল দৌড়। আচ্ছা, আমারে খাবার দাও। ওই রিমন, আই গোলনা শট খেলমো। আচ্ছা, চল আগে দল ভাগ করি। হ্যাঁ, আমি 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 রিমনের দলে। শাকিল, শাকিল দাঁড়া, আমার শরীরটা কেমন ভাল লাগতেছে না, আমি আর খেলুম না। তুই ওই বট গাছটার নিচে যাইয়া একটু বইসা থাক, দেখবি একটু পরেই আবার খেলতে পারবি। যা। হ্যাঁ ঠিক আছে। ও শাকিল, শাকিল, রিমন কই? খালা, রিমন বাড়ি যায় নাই?
না, সন্ধ্যা হয়েছে সেই কখন। রিমন তো এখনো ঘরে ফেরে নাই। কি কন খালা? ও তো কইতেছিল ওর শরীরটা। চলেন তো খালা আমার লগে। খালা, এই তো রিমন বট গাছের নিচে এখনো ঘুমাচ্ছে। রিমন, ও রিমন, বাপ আমার, ওঠ, ঘরে যাবি না? কি হয়েছে মা? আমি এখানে কেন? এই রিমন, এই সন্ধ্যার সময় তুই বট গাছের নিচে কেমনে ঘুমাইলি? তোরে ভূতে ধরে নাই? চুপ থাক, চল ঘরে চল। রিমন, ও বাপ, রাতের খাবার খাবি না? ও মা, এখনো ঘুমাস কেন? ওঠ, আমি ভাত লইয়া আসি। এই দেখ ভাত লইয়া। রিমন, হ্যাঁ? রিমনের বাপ, তাড়াতাড়ি আসো এদিকে। কেন, কি হয়েছে? আরে আসো দেহি। সর্বনাশ! এই লোকটারই তো সেই দিন আমি নদী পার করলাম। তার মানে চলো এখান থেকে, সকাল হইলেই ওজার বাড়িতে দিব। ঠিক কইছো। মা, তোমরা কই যাও? না মানে জেলে বাড়ি যাই বাপ, মাছ আনতে হইবে। তা মাছ আনার জুড়ি কই? না, তোমরা জেলে বাড়ি যাইতাছো না। হ বাপ, জেলে বাড়ি যামু। যাও তো রিমনের মা, একটা জুড়ি লইয়া আও। আমিও যামু তোমাগো লগে। ইয়ে মানে চল। কত তাজা তাজা মাছ! কতদিন তাজা মাছ খাইনে। হায় হায়, এ আমার ছেলের কি হইল গো, আমি এখন কি করুম? চুপ করো, কাইন্দো না। তুমি এইখানে থাইকো, আমি ওঝারে ডাক্কা লইয়া আসি। কে তুই? কোথা থেকে এসেছিস? তোর নাম বল। হিসাম লালের ছেলে, আমাকে তাড়াবি? আমি কোথাও যাব না, এই গ্রামেই থাকবো রিমনের সাথে। তাই নাকি? তবে এই দেখ, মন্ত্র পড়া জল। আতাঝারি পাতাঝারি ঝাড়ি তোর নিম ঝাড়ি উত্তর মোহ যাবি না, বাজা পোড়া খাবি না, আমি যে এক কবিরাজ তা কাউরে কবি না। ছু। রিমন, রিমন, বাপ আমার। ওরে বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি। এই নাও, এই তাবিজটা ওর হাতে বেঁধে দিও। তবে সাবধান, এই তাবিজটা কখনোই খোলা যাবে না, তা না হলে হিতে বিপরীত হতে পারে। রিমন ওঠ, ভাত খাবি না? হ মা, খামু। ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। চলো সবাই এক লগে ভাত খামো। চলো বাবা। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।